হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গল্প শুনবেন। শোন শুভ, আমাকে বেশ ভূত ভূত ভাব আসবে এমন একটা বাড়ির সন্ধান দিতে পারবি? কলকাতায় বসে প্রেম কাব্য লেখা যায়, ভূতের ভয়ানক ছবি ফুটছে না বুঝলি। অনেক চেষ্টা করছি, হচ্ছে না কিছুতেই। বলতো ভাই, এমন বাড়ির সন্ধান তোর জানা আছে কি? দাঁড়া ভাবতে দে। শোন দীপু, আমাদের ডায়মন্ড হারবারের দিকে একটা পুরনো বাড়ি আছে। তোকে চাবি দেব একটা শর্তে, আমাদের বাড়ির কেউ যেন না জানতে পারে বাড়িটা খোলা হচ্ছে। আগে সবাই মিলে থাকতো ওই বাড়িটায়, তারপর বাবা ওকালতি পরে হাইকোর্টে প্র্যাকটিস করতে লাগলেন। তখন বাবা আর দাদু মিলে এই বাড়িটা বানিয়ে কলকাতাবাসী হয়ে যান। তার 4 বছর পর অজু কাকু গিয়ে থাকতে শুরু করেন। শুনেছি ওখানে তন্ত্র সাধনা করতেন, আবার কিসব অ্যাস্ট্রোলজি নিয়েও গবেষণা করতেন। তারপর কি যে হলো, একদিন নিজেই আমাদের বাড়ি চলে এলেন, আর ওমুখও হতে দেখিনি। অজু কাকুই বলেছিলেন ও বাড়ি অভিশপ্ত, কেউ যেন না যায়, গেলেই সে মারা যাবে। কাকু নাকি ওর ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি দ্বারা জেনেছিলেন এটা। ভয়ে কেউ আর কোনো দিন খোলেনি বাড়িটা। সেই থেকে বাড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 40 বছর তো হবেই। আলো পাখা কিচ্ছু পাবে না গুরু, আর ভূত পাবে কি না তারও নিশ্চয়তা নেই। 2017-তে তুই ভূত নিয়ে লিখতে যাচ্ছিস? পাবলিক এত বোকা লাগে তোর? ভেবে দেখ অভিশপ্ত বাড়ি চলবে কি না। দূর, অভিশপ্ত না ছাই, এসব বলে কিচ্ছু হয় না, মনের ভুল সব। আর বলিস না। এক পরিচালকের আবদার, এবার আমাকে ভূতের গল্পের প্লট লিখতে হবে, টেলিফিল্ম বানাবে। আমি ভাই লেখা দেব, টাকা নেব। পাবলিকের চিন্তা পরিচালক আর প্রডিউসারের। আর অজয় কাকু আবার তন্ত্র জানতো নাকি? অ্যাস্ট্রোলজার ছিল জানতাম। দেখাই যাক, ঘটে যদি কোনো প্লট আসে। চাবিটা কাল দিতে পারবি? তুই যাবি তো সঙ্গে? না গুরু, তোমার মতো সুখের জীবন আমার নেই। 10টা 5টা ডিউটি করে খাই। পরশু আবার অডিটের কাজে দুর্গাপুর যেতে হবে। কাল অফিস যাওয়ার পথে চাবি দিয়ে যাব। আজ উঠি রে। পরদিন সকাল সকাল গাড়িটা নিয়ে শুভর আসার অপেক্ষা না করেই সাথে একটা স্টোভ, প্রয়োজনীয় কিছু খাবার 4 দিনের মতো বেঁধে নিয়ে শুভর বাড়ি রওনা দিলাম। শুভর থেকে চাবিটা নিয়ে সোজা ওর ডায়মন্ড হারবারের বাড়ি গিয়ে হাজির। বাড়িটা অনেক ভেতর দিকে। বাড়ির 2 মাইলের মধ্যে না আছে কোনো বাজার, না বসতি। আশেপাশের সব বাড়িগুলো তালা মারা। সবাই হয়তো শুভদের মতো অশুভ পথের পথিক হয়ে ভেঙে গেছে বাড়ির ঘর ফেলে। গাছপালায় ঢেকে গেছে পুরো বাড়িটা, ধারগুলো ভেঙে পড়ছে। আর কবছর পুরো বাড়িটাই ভেঙে যাবে। দরজার কাছ থেকে গাছগুলো হাত দিয়ে অনেক কষ্টে সরিয়ে তালা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরটা খুব অপরিষ্কার, ধুলো জমা, মাকড়সার জালে ভর্তি। ঢুকে কাশি শুরু হয়ে গেল। বিশাল বাড়ি, এই বাড়ি আজকের দিনে কেউ এভাবে ফেলে রাখে? চাবি দিয়ে নিচের সব কটা ঘর খোলার চেষ্টা করলাম, একটাও খুলল না। তালাগুলোতে জং ধরে চাবিগুলো কাজ হচ্ছে না। দোতলার ঘরগুলো খুলল না। 3 তলার একেবারে শেষ প্রান্তের কোণার ঘরটা শেষমেশ খুলল। নিশ্চিন্ত হলাম, কোনো ঘর তো খুলল। তবে এখানে এসেও যে প্লট পাবো বলে মনে হচ্ছে না। নিরিবিলিতে কদিন কাটিয়ে যাই, শহরের কোলাহল মুক্ত পরিবেশে নির্জন দ্বীপের গল্প লিখে ফিরতে পারবো, এটা নিশ্চিত। ভৌতিক গল্প আর হবে না মনে হচ্ছে। আর কি, চালে ডালে ফুটিয়ে খেতে বসে গেলাম। সবে দুপুর 3টে। ধুস, না আসলে ভালো হতো। পেট পুজো শেষ, এবার ঘুমের দেশে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন দীপুর মনে হলো কে যেন কানের সামনে বলে উঠল, উঠুন, গল্প লিখতে হবে তো। ধর মরিয়ে তাকিয়ে দীপু বলে উঠল, হ্যাঁ উঠছি। বাপরে, কি গুটগুটে অন্ধকার! কে আমাকে ডাকলো মনে হলো। ধুর, গল্পের প্লট খুঁজতে গিয়ে মাথাটাই গেছে। মোমবাতিটা বের করি, এত অন্ধকার। ব্যাগটা কোথায় খুঁজব? পায়ে কি ঠেকলো? ব্যাগটা এখানে কি করে এলো? ওটা তো ঢুকে দরজার পাশের খোপগুলোতে রেখেছিলাম। হয়তো আমিই রেখেছি খাটের পায়ের কাছে। মোমবাতিটা এক চান্সে পেয়ে যাব ভাবিনি। মোমবাতি জ্বালিয়ে ঘড়িতে দেখলাম রাত 10টা বাজে। বাবা, এতক্ষণ ঘুমালাম! জীবনে প্রথমবার মনে হয় এতক্ষণ ঘুমালাম। যে কাজে এসেছি সেটা নিয়ে বসি এবার। খাতা পেন নিয়ে 4টে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসে গেলাম।
ভৌতিক গল্প এ যুগে অচল মনে হলেও ভূত নামটাই অতি মডার্ন। ছেলে মেয়েদেরও শরীরে একটু হলেও ভয়ের শিহরণ জাগিয়ে তোলে। এটা অস্বীকার করার উপায় নেই। আসুন না তেমনই একটা গল্প আজ দেখা যাক। না, হচ্ছে না, এসব আজগুবি লেখা আমার কর্ম না। এই নিন চা। মুখের সামনে হঠাৎ কাপ প্লেট ধরা একটা হাত দেখে চমকে উঠে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, ঘাগরা পরা, মুখটা আবছা দেখা যাচ্ছে, ভালোই দেখতে। হাতে চায়ের কাপ, প্লেটটা দেখে খুশিতে এক প্রকার কেড়ে নিয়ে বললাম, বাঁচালেন, মাথা খুলছিল না এতক্ষণ, বসুন। মেয়েটিও আমার সামনে খাটে বসে বলল, কি গল্পের প্লট চাই? আমি বললাম, আপনি জানলেন কি করে? মেয়েটি বলল, আম খান, আমের গাছের মালিককে জেনে কি করবেন? আমি সরি বলে উৎসাহ তুঙ্গে তুলে বললাম, বলুন শুনি। মেয়েটা বলল, যতটা লিখেছেন তারপর থেকে লিখে যান। বহু পূর্বের কথা। চৈত্রের মাঝামাঝি কাঠফাটা রোদ্দুরে নদী নালা শুকিয়ে যাচ্ছে। গ্রামে আহত হলো দুজন দৈব পুরুষের। একজনের নাম ভৈরবতান্ত্রিক, অন্যজন ওনার শিষ্য। বৈশাখের শুরুতে যাগযজ্ঞ করে বৃষ্টি আনলো। সবাই সেই দৈব পুরুষদের বশবর্তী হয়ে গেল। এই দাঁড়ান, এসব কি আজগুবি বলছেন? আমার ভূতের গল্প লাগবে, জাস্ট হরর থ্রিলিং। থ্রিলিং বোঝেন? গায়ে কাটা দেওয়া রোমহর্ষক অনুভূতি পাবে পাবলিক, এমন গল্প বলুন। গ্রামে ভূত-টুত দেখেননি? সত্যিকারের ঘটনা কিছু যদি জানেন বলুন না। লিখতে থাকুন, শেষ হলে বুঝবেন থ্রিলিং রিয়েলিটি সব মাল মশলা পাবেন। আরে বাস, ইংরেজি জানেন দেখছি। আচ্ছা, বলতে থাকুন। সে গ্রামের একটা ছেলে, নাম বিষ্ণু, শহরের কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে কলেজের ছুটিতে গ্রামে এলো। সে সব শুনে বুঝে গেল দৈব পুরুষ টুরুষ কিচ্ছু না, সব লোক ঠকানো, ঢোকবাজি। সে গ্রামের লোকদের বোঝালো এটা প্রকৃতির নিয়ম, মৌসুমি বায়ুর প্রভাবে যা হওয়ার হচ্ছে। ঠিক তার পরদিনই সারা গ্রামে ফসল, গাছপালা সব দাউ দাউ করে জ্বলে উঠল। দৈব পুরুষ জানালো দেবতা রুষ্ট হয়েছেন এই পাপী ছেলের জন্য। এরপর থেকে একের পর এক অদ্ভুত কার্যকলাপ চলতে থাকে গ্রামে। ছেলেটি একের পর এক বৈজ্ঞানিক ভিত্তিতে কারণ ব্যক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল, আর ব্যর্থ হলো। দৈবপুরুষ অশিক্ষিত মানুষদের মনে জায়গা করে নিল। নিজের দলের লোকদের গ্রামে ঢুকিয়ে অলৌকিক কার্যকলাপ শুরু করে দিল। কখনো বা সাপে কাটা রোগী বাঁচিয়ে, কখনো বা নিঃসন্তান রমণীর বাচ্চা হচ্ছে দেখিয়ে। দিনের পর দিন চলতে থাকে এসব। বিষ্ণুর প্রেমিকা ছিল রাধা, সেও তখন গ্রামের স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। বিষ্ণুর বৈজ্ঞানিক ব্যাখ্যা রাধা সহ গুটি কয়েক সদ্য পড়াশোনা করা ছেলে মেয়ে বুঝত এসব ভণ্ডামি। তারা গ্রামের মানুষদের বোঝাতে 5 জনের একটা দল বানালো। দলের হেড হলো বিষ্ণু। বিষ্ণু বাহিনী সবার বাড়ি গিয়ে গিয়ে এসব ভুল তথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে কিছু লোকের চেতনা জাগাতে লাগলো। বিষ্ণু হেড হওয়াতে ভৈরব আর তার শিষ্যের কাছে চক্ষুশূল হয়ে উঠল। হঠাৎ বিষ্ণুর মার একটা চোখ থেকে রক্তপাত শুরু হতে থাকলো একদিন। এমত অবস্থায় গ্রামে রোজই কারো না কারো হাঁস, মুরগি, ছাগল অমাবস্যা তিথির পরই মৃত অবস্থায় পাওয়া যেতে লাগলো। ভৈরব রটিয়ে দিল সব বিষ্ণুর মা খেয়ে নিচ্ছে, ওদেরই রক্ত চোখ দিয়ে পড়ছে। ডাইনি অপবাদ দেওয়া হলো। রক্তপাত হচ্ছিল কারণ গ্লুকোমা রোগের উপসর্গ ছিল বিষ্ণুর মায়ের চোখে। তার উপর ছানি পড়েছিল চিকিৎসার অভাবে। সেটি ফেটে যাওয়াতে রক্তক্ষরণ হয়ে চোখটি প্রায় নষ্ট হতে বসেছে। শহরে এর চিকিৎসা করা যাবে না, শহরে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে, সেই ব্যাখ্যাও বিষ্ণু দিল। কিন্তু ততদিনে মূর্খ গ্রামবাসীকে সহজে আবার হাতের মুঠোয় করে নিল 2 তান্ত্রিক। গ্রামের লোকদের বোঝানো হলো ডাইনিকে বাঁচাতে এগুলো বিষ্ণুর কারসাজি। ওকে না মারলে গ্রামের পশু আজ মরছে, কাল মানুষ মরবে। সালিশি সবাই ঠিক হলো, এরপর যদি কিছু অঘটন হয় তার শাস্তি ভোগ করতে কি হবে বিষ্ণুর মাকে। তারপর দিনই হরি সামন্তর 5 বছরের ছেলের চোখ উপড়ানো দেহটা বিষ্ণুদের বাগান থেকে পাওয়া গেল। নিরীহ বিষ্ণুর মাকে সবাই মিলে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে বিষ্ণুকে একা করে দিল। তারপর বিষ্ণুর দলের একজন করে মারা যেতে লাগলো। ওই দলে বিষ্ণুকে নিয়ে 4টি ছেলে আর একটি মেয়ে ছিল। 3টি ছেলেই প্রতি অমাবস্যায় গায়েব হয়ে যেতে লাগলো। কেউ খোঁজ পেত না তাদের। সবার বাড়িতে একটু করে চিঠি চলে যেত, ভৈরব বাবার জয়, উনি আমাদের এতদিনে ঠিকঠাক কাজের ব্যবস্থা করে দিলেন, আমরা ওখানে চললাম। বাড়ির লোকও খুশি,
ছেলে কাজ পেয়েছে, আর ভৈরব তান্ত্রিক সকলের ভরসার পাত্র তো ছিলই। আরে দাঁড়ান দাঁড়ান, এখানে ভূত কোথায়? এত ডিটেকটিভ গল্প হচ্ছে, কী সব হাবিজাবি বলে সময় নষ্ট করছেন আমার। দূর, দু পেগ না খেলে হবে না, একটু বসুন। কি খাবেন নাকি? আহা, সোমরসের মজাই আলাদা। না ধন্যবাদ, আমি এসব খাই না। বাকিটা শুনুন। বিষ্ণুর আর ওর প্রেমিকার কি হলো জানবেন না? মেয়েটির চোখ দুটো দিয়ে কেমন যেন আগুনের ঝলক দেখলাম। দু পেগেই ভূতের আভাস পাচ্ছে মনে হচ্ছে। 4 পেগ মেরে দিলে স্বয়ং ভূত এসে গল্প লিখে যাবে। বলুন শুনি। রাত সবে 3টে। রাতের খিদেটাও কেমন যেন আপনার আনা চাটি খেয়ে মরে গেল। বাকি রাতটা খিচুড়ি গল্পে কাটুক। সকাল হলেই ভাগবো, বুঝলেন? যে উদ্দেশ্য নিয়ে এলাম পূরণ হলো না। এ কি, মাথায় হাত দিচ্ছেন কেন? কষ্ট হচ্ছে। এ কি? কে এটা? উফ, কি বিভৎস! চোখ উপড়ানো, সরুন এখনই। কে আপনি? ভয় দেখাতে এসছেন মেকআপ করে? বেশ ভারিক্কি অথচ নেকোসেরে বলল, আমি বিষ্ণু। সাথে আধ পোড়া একটি ছেলে। বলল, আমি রহিম। আর একটির গলা অর্ধেক কাটা, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বলল, আমি নৃপেন। আরেকটি ছেলের হাত পা ছাড়া দেহটা এসে দাঁড়ালো। সাথে সারা শরীরে ক্ষতচিহ্ন। বলল, আমি শেখর। সাথে অজস্র মুরগি, ছাগল, ছটফট করা কাটা দেহ। মেয়েটি এগিয়ে এসে বলল, এরাই বিষ্ণু বাহিনী। কিন্তু এরা তো সবাই মৃত। মেয়েটি হাঁ হাঁ করে হেসে বলল, এরা সবাই মৃত। দেখুন কিভাবে মরেছে। ঘরটিতে নিমিষের মধ্যে জ্বলে উঠল যজ্ঞকুণ্ড। এক তান্ত্রিক, তার সামনে সারা গায়ে পেরেক গাঁথা, সিঁদুর মাখানো একটি পুতুল পুজো করছে। আরে এই লোকটা তো অজু কাকু। আর একটি লোক, এ কি, কি নির্মমভাবে ছেলেটির গলা কাটছে। অর্ধেক কেটে ফিনকি দিয়ে পড়া রক্ত বাটিতে ধরে তান্ত্রিকটা খেলো আর অজু কাকুকে দিল। অজু কাকু বমি করছে তো। অজু কাকু খেও না, ওটা মানুষের রক্ত। দীপু আরও দেখলো তান্ত্রিক বলছে, খা বেটা খা। আর 4 জনকে মেরে রক্ত খেলে আমরা সিদ্ধি লাভ করব। আজ যেগুলো লোককে ভণ্ডামি করে বুঝিয়ে বোকা বানাচ্ছি, সেগুলো সত্যি করার শক্তি পেয়ে যাব। সবাই বেটা, এবার দেখ সিদ্ধি আমরা পাবই। ওয়াক, অজু কাকু খেলে কেন? মেয়েটি এগিয়ে এসে বলল, ওনারা আপনার কথা শুনতে পাবে না। এসব অতীতে যা হয়েছে দেখছেন। এ হলো ভৈরব তান্ত্রিক আর তার শিষ্য আপনার অজয় কাকু। এরপর একের পর এক হত্যা দৃশ্য ফুটে উঠছে। পুরো মুখে কাপড় বাঁধা একটি মেয়েকে কুৎসিতভাবে ওই তান্ত্রিক শারীরিক অত্যাচার চালানোর পর অজু কাকুকে সিদ্ধি লাভের 4র্থ ধাপে এগোতে বলল। অজু কাকু নির্দ্বিধায় মেয়েটিকে ভোগ করল। বিষ্ণুর সামনে, চোখের সামনে বিবস্ত্র মেয়েটির উপর মদ ফেলে আগুন ধরিয়ে দিল তান্ত্রিক। বিষ্ণুর প্রাণ ফাটা চিৎকার, সব দেখে ফেলেছি, তোদের আর নিস্তার নেই। বলার সাথে সাথে অজু কাকু ভৈরবের কথা মতো বিষ্ণুর চোখ দুটো গরম লোহার শিক দিয়ে উপড়ে ফেলে দিল। তান্ত্রিকের কথা মতো একটা অমাবস্যা, একটা বলি গ্রহণ বলে বিষ্ণুকে প্রাণে বাঁচিয়ে রাখল। 4 দিনের মাথায় বিষ্ণু মারা গেল। দেখা যাচ্ছে তান্ত্রিক বলছে, সাধনায় ব্যাঘাত, সিদ্ধি লাভ করতে আর একজন চাই, অমাবস্যার দিনই জোগাড় করতে হবে। আবার অমাবস্যা তিথি চলে এলো। অজু কাকু সবে বের হয়েছে ঘরের বাইরে। রাতের অন্ধকারে একজন ছেলে ধরে নিয়ে আসতে সেই দিন 5 জনের অতৃপ্ত আত্মারা জেগে উঠল। ভৈরবকে ছিঁড়ে 2 টুকরো করে জানলা দিয়ে বাড়ির পেছনের বাগানে ফেলে দিল। ভৈরবের এই পরিণতি ঘরের বাইরে থেকে দেখে অজু কাকু ঘরে না ঢুকে পালাতে লাগলো। তারপর দূরে মিলিয়ে গেল। আমি মেয়েটিকে বললাম, অজু কাকুকে আত্মারা ছেড়ে দিল কেন? মেয়েটি বলল, আত্মাদের ক্ষমতা শুধু বাড়ির এই ঘরটির মধ্যে। 40 বছর অন্তর একটা অমাবস্যা তিথিতে ওদের শক্তি বাইরে প্রয়োগ করতে পারবে। পরের দিন ভৈরবের দেহ গ্রামবাসীরা পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিল। তারপর থেকে প্রতি অমাবস্যায় এরা পৈশাচিক ক্ষমতা লাভ করে ও শক্তিশালী হয়ে যায়। ভালো মন্দ সব মানুষকে এরা এক চোখে তখন দেখে প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। কাল অমাবস্যা দুপুর 2টোর আগে এই গ্রাম ছেড়ে চলে যাবেন। অমাবস্যার মধ্যে এই খাতাটা আপনার অজয় কাকুর হাতে দেবেন। আমার ভয়ে সারা শরীর হিম হয়ে গেছে, তাও আপনা থেকেই বলে ফেললাম, গল্পের শেষটা কী লিখব? মেয়েটি বলল, তারপর যেটা হবে নিজেই লিখে দিবেন, আমার সাহায্য লাগবে না। অমাবস্যা কেটে গেলে পুলিশ দিয়ে সব কঙ্কালগুলো উদ্ধার করাবেন, আর ওদের কঙ্কালগুলো ওদের বাড়ির লোকদের হাতে, আর বিষ্ণু আর রাধার কঙ্কাল
রাধার দাদার হাতে তুলে দিতে বলবেন। কাল রাধার বাড়ি গিয়ে সব বলবেন। আপনার গাড়ি ঠিক রাধার বাড়ির সামনেই গিয়ে দাঁড়াবে, আপনাকে খুঁজতে হবে না। ওরা আজও একমাত্র বোনের ফেরার অপেক্ষায় বসে। নমস্কার। আজকের গল্পটি এখানে শেষ করছি।